আমার যথাযথ সম্মান জানিয়ে আমি আমার আজকে বক্তব্য শুরু করছি। আমি একটা খুশির খবর দিই, সেটা হচ্ছে যে আমি গতকাল যে আলোচনাটা করেছিলাম এই লাস্ট ডোজ নিয়ে, গতকাল যেটা করেছিলাম ওই প্রথম লাইনটা একটু বলে দাও তো বাবা দীপেন। আমি বলে দিচ্ছি। হ্যাঁ, modern physician have never given sulfur only, এই পার্টটাকে শুরু হবে। যারা আগ্রহী তারা এই জায়গাটা ভালো করে পড়ে নিন, সারা জীবন কাজে লাগবে এবং বুঝতে পারবেন যে হ্যানিম্যানের থেকে আমাদের হোমিও সমাজের বিচ্যুতিটা কোথায় কোথায় বিচ্যুতি, কোথায় আমরা সরে এসেছি। বহু নাম করা ফিজিশিয়ান, যশস্বী ফিজিশিয়ান, যাদের প্রচুর পেশেন্ট, তাদের বইপত্র গবেষণা অনেক কিছু তারা করেছেন। মজার ব্যাপারটা কোথায় হচ্ছে যে হ্যানিম্যানের এই গবেষণার সঙ্গে তাদের মিলছে না। শুধু মিলছে না, এবার তাহলে হচ্ছে কি, আমরা তো হ্যানিম্যানের গবেষণাটাকে খেয়াল করে আমরা সেভাবে পরীক্ষা করে দেখছি, হ্যাঁ ঠিক আছে, কোনো গন্ডগোল নাই। এবার ব্যাপার হচ্ছে যে মিনিমাম ডোজ নিয়ে এই যে মিনিমাম ডোজ নিয়ে আমরা অনেক সময় কি করি, 10 গ্লাস, 50 গ্লাস, 100 গ্লাস পরিবর্তন, এমনকি 500 গ্লাস পরিবর্তন করেও ওষুধ দেওয়া হয়েছে। সেটা যদিও আমি দেইনি, আমার এক বন্ধু ডাক্তার নীলকান্ত সরকার, একটা ক্যান্সারের পেশেন্ট, টাং ক্যান্সারের পেশেন্ট, মেয়েটি বাংলাদেশের মেয়ে, এবং সেখানেও স্লাইট অ্যাগ্রাভেশন হয়েছে। অ্যাগ্রেশন হওয়ার পর সে খুব ভালো। এইটা হচ্ছে লাস্ট খবর, এই মুহূর্তে নয়, এটা মাস দেড় দুই খবর বলছি। তো ফলে ব্যাপার হচ্ছে কোন ক্ষেত্রে এই মিনিমামটা করতে হবে, এইটা কিন্তু হচ্ছে ভালো করে কেস রেকর্ডিং করতে হবে, মায়াজমেটিক নলেজটা বুঝতে হবে, তারপর তার ডিজিজ স্টেটটা বুঝতে হবে, পেশেন্টের ভাইটাল স্টেটটা, অনেকগুলো ফ্যাক্টর এখানে জড়িয়ে আছে, অনেকগুলো জড়িয়ে আছে এবং এইগুলো বোঝা এত সোজা নয়। কারণ আমরা যখন প্রথম শুরু করি এই কাজটা, ভুলভ্রান্তি করেছি, আমরা ভুলভ্রান্তি করে ধাক্কা খেতে খেতে শিখেছি। এটা আপনাদেরও তাই হবে, কেউ কাউকে শেখাতে পারে, কিন্তু চেষ্টাটা করতে হবে। তাহলে দেখা যাচ্ছে কি যে এই যে আলোচনাটা করছি, আমি একটা এর আগের দিন আলোচনার সময় বলেছিলাম যে আমি একটা পোস্ট করেছিলাম যে সব চিকিৎসক অবশ্যই, কিন্তু সব হোমিও চিকিৎসক হোমিওপ্যাথ না। এবং আনন্দিত এই কারণে, যেমন যারা ওখানে এইটা পড়াবো না, এটা তো আগের দিন পড়ানো হয়ে গেছে, এরই একটা ইয়ে আর কি, স্টার মার্কের অ্যান্সার আছে, এর পরেরটা দাও ফটোটা দিয়ে দাও। এইবার সেখানে কি হলো, যারা প্রশংসা করেছে ভালো কথা, আমি এটা নিয়ে মাথা ঘামাই না, কিছু লোক আমার উপর ক্ষেপেও গেছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমি কাউকে কোনো আক্রমণ করে কিছু বলিনি। এটা তাদের মতামত চেয়েছি, মতামত আপনি দিতেই পারেন, পক্ষে বিপক্ষে, কোনো অসুবিধা নেই। কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে আমাকে অনেক কিছুই করা হয়েছে, আমার বয়ে গেছে, আমার কিছু যায় আসে। বরঞ্চ আমি ভাবলাম যে আমি ঠিক পথেই আছি, ঠিক পথে আছি বলেই এই আঘাতগুলো কাদের গায়ে লাগছে, যারা হোমিওপ্যাথি করেন। এই যে মূল বক্তব্যটা যেটা আমি হচ্ছে চিকিৎসকদের মতামত চেয়েছিলাম, আমি কাউকে বলিনি যে আমার পক্ষে মতামত দিই, আমি শুধু বলেছিলাম যে আপনাদের ভাবনাটা। এইখানে কাউকে নির্দিষ্ট করে আমি কিছু বলিনি এবং বলার আমার অভ্যাস নেই, আমি ব্যক্তিগত আক্রমণে বিশ্বাস করি না। এইবার তাহলে কি হচ্ছে, এইখান থেকে একটা জিনিস বুঝলাম, আমি সত্যকে ধরেছি, আমি তাই গালাগালি খেয়েছি। আমি এসে খুব আনন্দিত। অ্যানিম্যানের জীবনী পড়ে দেখুন, তার মতন মনীষাকে কি চূড়ান্ত অবমাননা করা হয়েছে, আজও করা হচ্ছে। তার ফলে সত্যের পথে ধরে থাকলে আপনাদের এই অসুবিধাগুলো হবে। এইবার এই যে চ্যাপ্টারটা এই চ্যাপ্টারটা আমরা যেটা পড়েছি, সেখানে একটাই কথা যে হ্যানিম্যান বলছেন যে লার্জ ডোজ যদি দেওয়া হয়, লার্জ ডোজ দিলে পরে কি হবে, ডিজিজটা কি হবে,
ওই অন্যদিকে ঘুরে যাবে অথবা নতুন ডিস তৈরি করবে। এই যে ব্যাপারটা যেটা লার্জ ডোজ, এই লার্জ ডোজ নিয়ে যত গন্ডগোলের ব্যাপার। আপনি শুধু মাদার টিংচার দিলে লার্জ ডোজ হয় এমন কথাটা নয়, কিন্তু মাদার টিংচার অবশ্যই লার্জ ডোজ। লার্জ কথাটা কিন্তু ও সাধারণ কথা নয়। আপনি যখন 50 মিলিসিমাল খুব মিনিমাম ডোজ, খুব মিনিমাম ওষুধ, আপনি যখন 01, 02, 03, 04 দিচ্ছেন, পরপর চালিয়ে যাচ্ছেন, 4 মাসের জন্য দিয়ে দিলেন, বলছেন নাকি দারুণ ব্যাপার। হ্যাঁ, দারুণ ব্যাপার। ফলো আপ যদি বোঝে তাহলে কেউ দারুণ ব্যাপার আর বলবে না। কারণ হ্যানিম্যান আমার লেখা আছে, আমার আরোগ্য নিয়ে যেটা আমি লিখছি, অমরনাথ চক্রবর্তীর জায়গাটা যেখানে আমি লিখেছি, ওখানে আমি হ্যানিম্যানের অর্গানন থেকে আমি তুলে দিয়েছি। সেখানে হ্যানিম্যান বলছেন যে রিলিফ হলে পরে, সেখানে 630 সালের কথা বলছি আমি, যদি তার রিলিফ হয় তাহলে কিন্তু ইউ হ্যাভ টু ওয়েট, আপনাকে ওষুধ দিতে পারবেন না। এবার কোন ক্ষেত্রে ওষুধ দিতে পারবেন সেটা বলেছি, যে ক্ষেত্রে তাড়াতাড়ি করার ওখানে একটা কষান দেওয়া আছে। কষানটা হচ্ছে যে ওল্ড সিমটম কষ্টদায়ক যদি রিঅ্যাপিয়ার করে, সেই ক্ষেত্রটাই আপনি দিতে পারবেন, যদি না করে আপনি দিতে পারবেন না। এটা বোধহয় 78 কি 79 হবে, আমার লেখা আছে, দেখে নেবেন, ডিটেলস লেখা আছে। তো ফলে ব্যাপারটা হচ্ছে কি, তাহলে চলছেটা বাজারে, কেউ হচ্ছে 10 1 মাস খাই যাচ্ছে, কেউ হচ্ছে 15 দিন, সবাই বলছে আমি উপকার পাচ্ছি। হ্যাঁ, মানলাম উপকার পাচ্ছি, সেই উপকারটা কি হ্যানিম্যান সম্মত, হ্যানিম্যানের অর্গানন সম্মত? তা নয়, মোটেই তা নয়। কারণ আমরা এই জায়গাগুলো দিয়ে আমরা দীর্ঘদিন ডক্টর কেশি দাসের আন্ডারে, আমার গুরু, আমরা করেছি, শিখেছি, আমাদের গ্রুপ করে করে স্যার আমাদের দায়িত্ব দিয়ে শিখিয়েছেন। ফলে ডোজ পোটেন্সি সম্পর্কে যত সম্যক ধারণা নিয়েই বলছি, অ্যাজ মিনিমাম অ্যাজ পসিবল। হ্যানিম্যান তো এই কথা বলেছেন, হোমিওপ্যাথি ডোজকে এত ছোট করা যায় না যাকে কাজ করবে না, এ কথা তো হ্যানিম্যান বলেছেন। আবার একটা জায়গায় বলছেন, হ্যানিম্যান যেমন বলছেন, এক জায়গায় 1 চামচের কথা যেমন বলছেন, আবার ফিউ নার্ভ এন্ডিংস টাচ করবে এই কথা তো বলছে। তাহলে কোনটা ধরবো? যুক্তি বলে ফিউ নার্ভ এন্ডিংসটাকে। হ্যানিম্যানের মূল কথাটা তো অ্যাজ মিনিমাম। আসুন এবার আমরা মূল পর্বে চলে আসি। এখানে হ্যানিম্যান কিন্তু দেখুন, সাপ্রেশনের যে গল্পগুলো বলেছেন সেখানেও কিন্তু নিজের অভিজ্ঞতা থেকে কিছু বলেন নাই। তখনকার যুগে বিখ্যাত সব চিকিৎসক যারা ছিলেন, তাদের উদ্ধৃতি করে, তাদের রেফারেন্স দিয়ে তিনি বলেছেন। আজও কিন্তু ঠিক সেই একই কথা তিনি বলছেন এই ডোজ সম্পর্কে বলতে গিয়ে তিনি আজকে সেই একই ঘটনা নিজের কথা বলেন নাই। হ্যানিম্যান কখনো ব্যক্তিকে উপরে ওঠার চেষ্টা করেন নাই। ব্যক্তি বড় নয়, হোমিওপ্যাথি বড়। অ্যানিম্যানের যেটা বড় শিক্ষা, হোমিওপ্যাথি মানে কি নীতি নিয়ম বড়, নীতিকে বাদ দিয়ে আপনি কিছু করতে পারবেন না। আপনারা দেখবেন অ্যালোপ্যাথিক সিস্টেম অফ মেডিসিন, তারা কিন্তু প্যাথোলজি বা অনুযায়ী তারা কিন্তু প্রচন্ড তাকে মান্যতা দেয় এবং সেটা মেনেই তারা চলার চেষ্টা করে, ভাইরাস আমরা ঠিক তার উল্টো করি। যাই হোক, এবার লাইনে আসা যাক। এখানে তিনি বলছেন, আচ্ছা কথাটা কি শোনা যাচ্ছে? কোনো অস্পষ্টতা নেই তো? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা ঠিক আছে, শোনা গেলে খুব ভালো গল্প। হেয়ার ইট ইজ প্রপার, এটা কোথা থেকে আসছে? ওই যে প্যারাটা বললো না যে মডার্ন ফিজিশিয়ান, ওখানে সালফারের ওভারডোজ নিয়ে আর কি হ্যানিম্যান বলেছিলেন। এই যে ওভারডোজের যে ব্যাপারটা, যেটা ওভারডোজটা আমি দেখালাম যে ক্রুড মেটেরিয়ালস দিয়ে যেমন ওভারডোজ হতে পারে, তেমনি ফাইন মেডিসিন দিয়েও কিন্তু ওভারডোজ হতে পারে। যেমন 50 মিলিসিমেলের ক্ষেত্রে যেগুলো চলছে এখন, এবং ওগুলোতে কি কি হতে পারে আমার সব লেখা আছে। আমি কোনো বানিয়ে লিখিনি, আমি শুধু অ্যানিম্যানের অর্গানন থেকে যা বলেছেন সেইটাকে আমি ব্যাখ্যা করেছি, আমার কোনো বানিয়ে লেখার ক্ষমতাও নেই। তা এইবার তাহলে কি হচ্ছে, ওইগুলো একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই 75-এর পর থেকে দেখবেন, 275-এর পর থেকে বুঝতে পারবেন কি করছি আমরা আর হ্যানিম্যান কি করে গেছে। হেয়ার ইট ইজ প্রপার টু subjoin the word of an impartial and even practical commissioner of homeopathy. সোজা কথায় এখানে কমিশন মানে হচ্ছে খুব দক্ষ লোক বা খুব বিদগ্ধ পণ্ডিত,
এইরকম একজন হোমিওপ্যাথির লোকের কথা তিনি বলছেন। তার সম্বন্ধে কি বলছেন? ডিপ থিঙ্কিং, তিনি গভীরভাবে চিন্তাশীল ব্যক্তি, যেমন চিন্তাশীল ব্যক্তি। আমরা তো চিন্তাই করি না, পড়ি আর মুখস্থ করি। মেনি সাইডেড স্কলার, বহুদিকে সে স্কলার, তারপরে বহুমুখী বিদ্যা তার আয়ত্তে আছে। ইনফ্যাটিগেবল ইনভেস্টিগেটর অফ ট্রুথ, ইনফ্যাটিগেবল মানে অক্লান্ত, তারপরে প্রচন্ড পরিশ্রমী। এই সব গুণগুলোই হোমিওপ্যাথদের দরকার। আমাদের জাজমেন্ট করতে হবে যে আমার কি আছে আর কি নেই, যেটা নেই সেটা অর্জন করার চেষ্টা করতে হবে। হ্যানিম্যানের সাথে অর্গানন পড়লাম, মেডিসিন পড়লাম, পড়লাম, এটা কথা না। তার জীবনশৈলীটা দেখতে হবে। একটা মানুষ এইসব করতে গেলে কোন ধরনের জীবনশৈলীকে অ্যাডপ্ট করলে পরে সেই জায়গাটা পৌঁছতে পারবে, সেই রাস্তাটা তো বলতে হবে। সেই রাস্তাটা এখানে হ্যানিম্যান কিন্তু বলে দিয়ে গেছেন যে এই ধরনের লোক যারা হবে তাদের কথা বলতে গিয়ে তার নাম বলছেন কাউন্ট বিউকোয়াই। দেখুন ভাই, এটা তো মানে সেই জার্মান টাইটেল, তো এগুলো এখন উচ্চারণে গন্ডগোল হলেও হতে পারে আমার, কারণ আমি অতটা পণ্ডিত নই। ইনিস ওর একটা বইয়ের নাম দিয়েছে, ওটা জার্মান ভাষার নাম ভাই, বই দেখে নেবেন আপনারা। সেই বইটার কি বলেছে না, 1825 সালে পাবলিশ হয়েছে, আর 386 পেজে আর কি ওইটা এইটা লেখা আছে। তিনি কি বলছেন দেখুন, after assuming that a drug which in a normal state of health causes the symptom, আর যে কোনো একটা ড্রাগ নর্মাল স্টেটে সে কি করতে পারে, সেটা যদি খাওয়া হয় তাহলে কি হবে, সে কিছু সিমটম তৈরি করতে পারে। যেমন ABG, সিমটমের নাম দিলেন ABG, সেটা যেই হোক ABG, 3টে সিমটম তৈরি করলো। ইন অ্যানালজি উইথ আদার ফিজিওলজিক্যাল ফেনোমেনা, অন্যান্য শারীরবৃত্তীয় ইয়ের সঙ্গে সাদৃশ্য রেখে, আরো তো শরীরে তো আরো কোনো কাজকর্ম আছে রে ভাই, সেই সারিচিত রেখে কি বল, প্রডিউস এ সিমটম XYZ। তাহলে কি হলো, ড্রাগটা প্রথমে যেটা তৈরি করলো, যেটা হচ্ছে নর্মাল স্টেটের ইয়েতে ABG তৈরি করলো, তারপর কি করলো, অন্যান্য ফিজিওলজিক্যাল প্রসেস সঙ্গে মিক্সিং হয়ে আলটিমেটলি XYZ তৈরি করলো, হুইচ অ্যাপিয়ার্স ইন এ অ্যাবনর্মাল স্টেট অফ হেলথ। এই যে পরবর্তীকালে যেটা তৈরি করলো সেটি হচ্ছে অ্যাবনর্মাল স্টেট অফ হেলথ। তারপরে এইখান থেকে তার অ্যাবনর্মালিটি শুরু হচ্ছে, বা মানে সিকনেসের শুরু হচ্ছে। ডিজিজ কথাটা বলবো না, গন্ডগোল হবে বলে। সিকনেসের শুরু হচ্ছে, ক্যান অ্যাক্ট আপন দ্য অ্যাবনর্মাল স্টেট ইন সাচ এ ওয়ে দ্যাট দ্য ডিজিজ সিমটম XYZ, এই যে ডিজিজ সিমটম যেটা XYZ তৈরি হলো যেটা, তাহলে প্রথমে হচ্ছে কি, এই যে নর্মাল স্টেটে যেটা ওষুধ যেটা তৈরি করে, দ্যাট মিনস প্রাইমারি ম্যানিফেস্টেশন। পরবর্তীকালে যেটা আসছে সেটা হচ্ছে ডিজিজ স্টেট আসছে। এই যে আসছে যেটা, এইটা কিন্তু হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইন সাচ এ ওয়ে দ্য ডিজিজ সিমটম XYZ আর ট্রান্সফর্ম ইনটু দ্য ড্রাগ সিমটম ABG। এইবার তিনি কি বলছেন, কি মজার কথা বলছেন, এই যে অ্যাবনর্মাল যে স্টেট অফ হেলথ যেটা আছে, যেটা আমি পাচ্ছি, সেই সিমটম গুলোই আমাদের ড্রাগ সিমটমের ABG এর সঙ্গে আমরা ট্যালি করব। তাই তো করি আমরা। পেশেন্টের যে সিমটমগুলো আমরা দেখতে পাই, সেই সিমটমের সঙ্গে আমরা কি করি, ড্রাগ সিমটমে ওটাকে ম্যাচিং করে আমরা ম্যাচিং করার চেষ্টা করি। এটাই তো আমাদের মূল উদ্দেশ্য, আমরা করিও তো তাই। এটাই তিনি এখানে একটু সুন্দর করে বলার চেষ্টা করছি। তারপরে বলছে হুইচ লেটার, মানে পরবর্তীটা ABG যেটা, হ্যাভ পিকিউলার ক্যারেক্টারিস্টিক্স অফ টেম্পোরারিস অ্যান্ড ট্রানজিটরিস। হি দেন কন্টিনিউ, এই যে তারপর কি বলছে, এই যে লেটার মানে এই যে ডিজিজ কন্ডিশনটা যেটা আছে, এইটা কি হচ্ছে, এই যে পরবর্তী যে সিমটম গুলো যেগুলো আছে, এগুলো কি হচ্ছে সাময়িক, টেম্পোরারি মানে কি বেশি দিনের জন্য, সাময়িকভাবে থাকছে, থেকে চলে যাচ্ছে। ট্রানজিটারি মানে খুব সহজেই, মানে দ্রুত চলে যাচ্ছে, এরকম একটা ব্যাপার ঘটে। তারপরেই বলছে, তিনি কি বলছেন, দিস ট্রানজিটারি ক্যারেক্টার belongs to the group of the symptom of the medicine, যেটা আমি আগে বললাম প্রাইমারি অ্যাকশন।
এই যে ট্রানজিটারি এই যে প্রাইমারি অ্যাকশন যখন তাহলে কি হচ্ছে, এই প্রাইমারি অ্যাকশনটা আপনি পেলেন। দেখবেন পেশেন্ট অনেক সময় বলে যে আমার অনেক আগে এই হয়েছিল, তারপর ওগুলো নিজে নিজে ঠিক হয়ে গেল, তারপরে এতদিন পরে আমার এই দেখা দিল। এখন এইগুলো আপনি কখন পাবেন? যখন থরো কেস টেকিং করবেন এবং পেশেন্টকে সময় দিয়ে তার ওই সিকনেসের ইমেজটাকে তৈরি করার জন্য তাকে স্টেজ আপনাকে দেখতে দেখতে দেখুন, তাহলে সিমটম পাবেন না। তার সঙ্গে এই যে কি অর্ডারে সিমটম গুলো ডেভেলপ করছে, যেটাকে আমি জার্নি অফ দ্য সিমটম বলি বা জার্নি অফ দ্য পেশেন্ট একবার আসলে বলি, বোঝা যাচ্ছে যে আমি গন্ডগোলের কথা বলি না। এখানে হ্যানিম্যানের সেটা সায় আছে, আমি তাকেই ফলো করার চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী। তাহলে কি হলো এখান থেকে? এরপর কি বলছে, উই সাবমিটেড দ্য গ্রুপ অফ সিমটম বিলঙ্গিং টু দি disease merely because the medicine is used in extraordinary small dose. তার মানে এটা কি বলছে যে এই সিমটম গুলো চেঞ্জ হয়ে গিয়ে এবিজে হলো, মানে এই সিমটম গুলো চেঞ্জ হলো ওষুধ দেওয়ার পর, চেঞ্জ হয়ে গিয়ে এই একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেল। এটা কিসের জন্য না? যখনই আমি সূক্ষ্ম ডোজে যখন দেবো, তখন এই সিমটম গুলো বেশিক্ষণ থাকবে না, এগুলো থাকবে না, চলে যাবে। কারণ অ্যানিম্যাল তো এই ওষুধ দেওয়ার পিছনে কারণটা বলেছেন কি, ডিজিজ ফোর্সের থেকে তার মেডিসিনের ফোর্সটা একটু বেশি হবে, মেডিসিনের পাওয়ারটা বেশি হবে, ফোর্স না পাওয়ার একটু বেশি হবে। যদি হয় তাহলে কি হবে, দুটো পাওয়ার এক জায়গায় থাকতে পারবে না, টু সিমিলার হলে পরে তাদের মধ্যে ইন্টারাকশন হয়, আলটিমেটলি যেটা উইকার সেটা চলে যাবে আর স্ট্রঙ্গারটা থেকে যাবে। এই তো জনগণনের কথা। তাহলে এইখানে তাহলে ব্যাপারটা কিরকম হচ্ছে যে এইখানে তাহলে এই যে এই যে তাহলে আমরা ওষুধ দেওয়ার পর কি হচ্ছে, ওষুধের পর একটা পরিবর্তন হয়ে তারপর সিমটম গুলো চলে যেতে শুরু করে। এগুলো আমরা দেখতে পাই তো, আমাদের রোগীর চিকিৎসা করতে আমরা পাই তো, আমরা তো বুঝতে পারি যে কিছু সিমটম চলে যেতে শুরু করেছে। তাহলে এই যে বুঝতে পারি, এই যে বোঝার ব্যাপারটা যেটা, এটা কখন হয়? যখন মিনিমাম ডোজ যখন আমরা দেই তখন এই ঘটনাগুলো ঘটবে, এবং সেটা এই যে সিমটম গুলো যেগুলো ডেভেলপ করবে, যেটা ওষুধ জন্য যদি সিমটমটা কিন্তু না, দ্রুত চলে যাবে। তার মানে কি, মিনিমাম ডোজ দেওয়াটা এটা একটা খুব কঠিনতম কাজ। কোন ব্যক্তি কতটা মিনিমাম লাগবে এ তো কোনো মাপ নেই, এটা আপনাকে আন্দাজ করতে হবে, বুঝতে হবে। অ্যানিমেল এই যে সম্ভবত 3 নম্বর অ্যাপ্রোচ, আমার ভাই অ্যাপ্রোচের নাম্বারে গন্ডগোল হয়, আমি স্বীকার করছি। ওখানে হ্যানিম্যান তো আরোগ্যের উচ্চতম আদর্শ জেন্টেল কথাটা তো বলেছেন। জেন্টেল হতে গেলে তো ক্ষুদ্রতম দিতে হবে, মাত্রায় ওষুধ দিতে হবে, তো নাহলে তো হবে না জেন্টেল। জেন্টেল যদি আমরা না করতে পারি, রোগীকে যদি মারাত্মক কষ্ট দিই, সেটাও কিন্তু আমাদের ফেলিওর, দ্যাট ইজ অলসো ফেলিওর। ফলে এইটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করতে হবে। তবে আপনি যতটা মিনিমাম করতে পারবেন তত পেশেন্টের দিক থেকে সেটা অনেক বেনিফিটেড হবে এবং খুব দ্রুত কাজ করে। যদি ওষুধগুলো আপনি যদি মিনিমাম করতে পারেন, দেখবেন দ্রুত কাজ করে, ভয়ানক দ্রুত কাজ করে, নিজেই অবাক হয়ে যাবে। তবে সব ক্ষেত্রেই যে আমি বলছি 200 গ্লাস করুন, 300 গ্লাস করুন, এরকম আমি বলছি না। এটা নিয়ে অনেক কি বলবো, এক গবেষক, নাম করা গবেষক, পিএইচডি হোল্ডার, তিনি বলছেন যে এগুলো হচ্ছে অবৈজ্ঞানিক, এইভাবে ওষুধ কাজ করতে পারে না। কিন্তু আমরা তো করে দেখছি, বা অনেক ছেলেরা করছে, করে দেখতে পাচ্ছি। আমি তো বলি বাবা করে দেখো, যদি কাজ হয় রাখবে, নাহলে ছুড়ে ফেলে দেবে। আমার কথার কি মূল্য আছে? আপনি যেটা দেখবেন সেটা তো মানবেন, আপনি না দেখলে মানবেন না, মানতে কে বলেছে? আপনার বিচার অনুযায়ী আপনি এটা মানবেন অথবা ত্যাগ করবেন। তারপর কি বলছে, should the homeopathic physician give the patient too large dose of a homeopathic remedy indicates the disease XYZ। তাহলে XYZ এই যে ডিজিজ যেটা তৈরি হচ্ছে, যেটা যখন ডোজটা বেশি মাত্রায় যখন দেওয়া হবে তখন এই ডিজিজটা তৈরি করছে। তাই এবং কম মাত্রায় হলে কি হবে, কিছু সিমটম তৈরি করে সে কি করবে, সে চলে যাবে, সে কিন্তু চলে যাবে, থাকবে না। কিন্তু যখন এই বেশি মাত্রায় দিয়ে যখন আপনি এটা করবেন, এরকম থাকবে। আমি একটা পেশেন্ট পেয়েছিলাম, এখনো আমার আন্ডারে আসে, আজকে আসে কিনা আমি জানি না, নাম বলবো না, নাম বলা উচিত নয় বলবো না। তা মাঝে মাঝে তিনি আসেন, আমার এই ক্লাসে আসেন, আমি দেখেছি।
না না নেই আছে। তা তাকে সালফার 01 থেকে 024 3 বছরে খাওয়ানো হয়েছে তার স্কিন ডিজিজের জন্য। স্কিন ডিজিজে তো কিছুই হয়নি, তার বুক বুক পর্যন্ত হয়েছে এবং তার সঙ্গে তার কর্মক্ষমতা চলে গেছে, জোরে হাঁটলে শ্বাসকষ্ট হয়, বিভিন্ন রকম ট্রাভেলস ডেভেলপ করেছে, কিন্তু ফলো আপ বুঝছে না যিনি এই কাণ্ডটা করেছে। তাকে তাকে এই প্লাসিবো দিতে 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 তার সব সিমটম গুলো চলে গেল। চলে যাওয়ার পর কিছু সিমটম যখন এক্সিস্ট করলো, তখন আমি তাকে একটা মেডিসিন 30 দিয়েছি। রেজাল্ট এখনো জানি না, আমি বলতে পারবো। তাহলে ব্যাপারটা কি হচ্ছে, তার হচ্ছে 99% কি 8% চলে গেল শুধুমাত্র প্লাসিবো। তাহলে প্রশ্নটা হচ্ছে, তাহলে এতদিন ধরে তার কি চিকিৎসা হয়েছে, চলেই গেল বা কেন? ওভার ডোজিংটা আস্তে আস্তে রিডিউস করেছে, রিডিউস করার পর পার্সিয়াল সিমিলারিটি হয়েছিল সালফার, এখন চলে গিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে গেছে। এইবার তাকে ওষুধ আমাকে দিতে হয়েছে এবং পেশেন্টের চরিত্রগত বৈশিষ্ট্যকে ধরা হয়নি। টু মাস সিম্প্যাথেটিক, এক্সট্রিম সিম্প্যাথেটিক পেশেন্ট। এক্সট্রিম সিম্প্যাথেটিক পেশেন্ট সালফারের হয় কি করে? পেশেন্ট ইজ ফাস্টিডিয়াস, কি করে সালফারে হয়? সিমটম, রোগের সিমটম গুলো নিয়ে আছে, পেশেন্টের সিমটম গুলোকে ধরা হয়নি। এটা একটা ঘটনা না, এরকম ঘটনা আমরা প্রচুর দেখতে পারবেন। যদি আপনার এই অর্গানন এবং হ্যানিম্যানের এই লেখাগুলোকে যদি পড়েন, আপনার চোখটা খুলে যাবে, একদম চোখটা খুলে যাবে। কোনো ব্যক্তির অনুসরণ করবেন না। অনুসরণ যদি করতে হয়, হ্যানিম্যানকে করুন, কেনকে করুন, এদের করুন। আমরা মানুষ, সাধারণ ব্যক্তি, আমাদের ভুল তো হতেই পারে। তাহলে কি হচ্ছে, তাহলে লার্জ ডোজ দিলে কি হচ্ছে, এই যে XYZ মেবি, তাহলে XYZ এটা থেকে যাবে। এখানে আরেকটা কথা যেখানে হ্যানিম্যান বলেননি, ওটা কোন জায়গায় পড়েছে আমি মনে করতে পারছি না, সেখানে হ্যানিম্যান বলছেন যখনই লার্জ ডোজ দেবে বা ক্রুড ডোজ যখন দেবে তুমি, তখন কি হবে, ওই সোডার সঙ্গে ওটা মিক্সিং হয়ে একটা কমপ্লেক্স ডিজিজ তৈরি করবে, ইনকিউরেবল ডিজিজ তৈরি করতে পারে বা তৈরি করে। এই ধরনের গল্প কিন্তু হ্যানিম্যান একটা জায়গায় বলেছেন। এগুলো তো ধরুন বিভিন্ন জায়গায় পড়েছি, তো পার্টিকুলার জায়গাটা মনে করতে পারছি না, এর মধ্যে কোনো জায়গায় আছে আমার মনে হচ্ছে। এবং এইখানে কিন্তু হ্যানিম্যান এখানে ওই ভদ্রলোক যিনি ওই জার্মান পণ্ডিতের কথা যিনি হ্যানিম্যান উল্লেখ করেছেন, উনি কিন্তু বলেছেন। এবার তাহলে কি হলো, এরপরে কি হলো ঘটনা, তাহলে কি হলো, XYZ তৈরি হলো। তারপর কি বলছে, ABG তৈরি হলো। ও ও সে যদি তার ওই XYZ তৈরি হলো, এবং তারপর কি হবে, এটা ট্রান্সফার হয়ে ABG তে, তার মানে ওই যে ABG মানে ওই যে প্রথমে যে ড্রাগের সিমটম গুলো যেগুলো এসেছিল, যেটা চলে গেছিল তাড়াতাড়ি, সেই সিমটমে চলে যাবে। মানে ড্রাগ সিমটম থেকে ড্রাগের ওই এক্সেস দেওয়ার জন্য যে সিমটম, সেই সিমটম গুলো চলে গিয়ে আগের সিমটমে চলে যাবে, মানে ABG তে চলে যাবে। ABG যেখানে আমি ডোজটা বেশি দিচ্ছি ওই ওষুধের, সেটা ABG থেকে XYZ তৈরি করছে। পরিষ্কার বোঝা গেছে ব্যাপারটা? বেশি দেওয়ার জন্য এই গন্ডগোল হচ্ছে, তার ডিজিজটাকে তারা বাড়িয়ে দিচ্ছে। আরেকটা হচ্ছে কি, নতুন ডিজিজও তৈরি করে, কারণ ড্রাগ হচ্ছে তো। আপনি যদি একটা পেশেন্টকে যদি 16টা করে যদি 16টা কি 32টা করে যদি প্রতি মাসে 4 মাস যদি খাওয়ান, তাহলে ড্রাগ হবে না? ড্রাগ তো হবে। আপনার মেডিসিন সিলেকশন ঠিক হলেও ড্রাগ হবে, এক্সেস মেডিসিন হয়ে যাবে। কারণ ওখানেও তো হ্যানিম্যান বলছেন যে যেখানে রিলিফ হতে শুরু করছে সেখানে ওয়েট করতে হবে, একদম স্টপ করতে হবে। আমি নাম্বার বলতে পারছি না, 75-এর উপরে দেখো, 75-এর আশেপাশে আছে। আর না হলে আমার লেখা দেখুন, আমি ওখানে লিখেছি, ডক্টর অমরনাথ চক্রবর্তী, বাংলাতে লেখা আছে। ওখানে আরোগ্য বলে আমি লিখছি, এখন বোধহয় 26-27টা হয়েছে বলে। তা ওইখানে দেখবেন আমি তার একদম হ্যানিম্যানকে কোট করে আমি লিখেছি এবার। তাহলে দেখা যাচ্ছে কি, মিনিমাম ডোজের কোনো বিকল্প আমাদের নেই, কিন্তু আমাদের সেটা দেখানো হচ্ছে না। আমার তাড়াতাড়ি সারাবো, রুগীকে অমুক করবো তমুক করবো, তাড়াতাড়ি সারাবো তো নিশ্চয়ই, মেরে সারাও। বাট তারপর কি বলছে, এইরকম করা ফলে কি হবে, বাট দ্য নিউ ডিজিজ নাও সিটস জাস্ট অ্যাজ ফার্মলি ফিক্সড অ্যান্ড ফর্মাল। কি হবে,
হরমোন এক্স ওই জেডের মতন করে, আবার কি হবে কোনো ক্ষেত্রে নিউ ডিজিজ, ওখানে একদম ওখানে ঘাঁটি কেড়ে বসে থাকবে নিউ ডিজিজ। আর আমাদের দেখার চোখ নাই, নিউ ডিজিজ দেখবো আবার সিমটোমেটরি আবার ওষুধ মেরে দেবো, জিরোটাকে কমিয়ে দেবো। দিস ইজ হোমিওপ্যাথি নট। হোমিওপ্যাথ হতে গেলে কিন্তু চোখ কান খোলা রাখতে, এই জায়গাটা আমি যারা খুব আগ্রহী বলছি, জুনিয়রদের বিশেষ বলছি অন্তরকে 10 বার করে পড়ুন। এটা একবারে বোঝার জিনিস নয়, পড়ুন ভাবুন, দেখবেন আপনার একবার ধরতে পারলে আপনাদের লাইফটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হলো, it is very large dose to give them new often the dangerous disease, new শুধু নয় ডেঞ্জারাস ডিজিজও দিচ্ছে। it is produced, বলুন কোন বিবেকবোধ সম্পন্ন মানুষ কি এটা করতে পারে? the organism does it at most to free itself very quickly, এবং কি করে আমাদের যে ভাইটাল ফোর্স কুইকলি এটাকে এই ডোজের হাত থেকে বাঁচার জন্য কি করে, ফ্রম দ্য পয়জন, হ্যাঁ কুইকলি ফ্রম দ্য পয়জন, পয়জন মধ্যে এই যে ওভারডোজ হয়ে গেছে, পয়জন হয়ে গেছে, জো ডায়রিয়া ভমিটিং এটসেট্রা। এ এক মজার ব্যাপার, এখানে একটা বলার ব্যাপার আছে যে আপনার ওষুধজনিত মানে ওভার ড্রাগিং এর জন্য যদি কোনো রকম ডায়রিয়া বা ভমিটিং সেটিং হয়, আপনার কাছে তো পেশেন্ট আসবে, বলবে যে আমার এরকম হচ্ছে। কিন্তু আমরা ওভার ডোজিং ডোজ সম্পর্কে যদি প্রপার জ্ঞান না থাকে, আপনি তো আবার করবেন কি ওই ডায়রিয়াটাকে আবার সিমটম নিয়ে মেরে দেবেন। আজকাল তো বইপত্র অনেক বেরিয়েছে, ডায়রিয়া ফর হোমিওপ্যাথি, ডায়রিয়ার চিকিৎসা হোমিওপ্যাথিতে পড়বেন। বিখ্যাত বই বেলসের বই আছে, বিদেশি বই তো আমরা চাটুকারা তো বেশি করি, অ্যাকচুয়ালি এগুলো হোমিওপ্যাথি বিরোধী বই তো। তার ফলে ব্যাপারটা হচ্ছে কি, এই যে ডায়রিয়া হলো, ভমিটিং হলো, এটা কি শরীর নিজে বাঁচবার জন্য এগুলো করে, এগুলো ওয়ান কাইন্ড অফ রিফ্লেক্স অ্যাকশন টু সেভ দ্য পেশেন্ট, এটা একটা করে। আর একটা ব্যাপার আছে, যখন আপনি একটা কনস্টিটিউশনাল ড্রাগ দিলেন, কনস্টিটিউশনাল ড্রাগ দেওয়ার পর আপনার কি হলো, ডায়রিয়া সেট আপ করলো, সিভিয়ার ডায়রিয়া হলো। আসুন একটু, সিভিয়ার ডায়রিয়া হলে কি আমি ওষুধ দেবো? ভাবতে হবে, দেবো কি দেবো? ধরুন তাকে আপনি একটা অ্যান্টিশরিক দিয়েছেন, অ্যান্টিশরিক আপনি দিয়েছেন, দেওয়ার পর তার ডায়রিয়া সেট আপ করবে, তার ডায়রিয়াটা কি হবে, শরিকের নেচার হবে তো। শরিকের নেচার হলে কি হবে, ন্যাচারাল ডিসচার্জে অ্যামোলেশন, এই ডায়রিয়াটা হলে পরে সে আরাম পাচ্ছে। সে হয়তো আপনাকে সে বলবে যে ও আর ডাক্তারও বলবেন না, অনেকদিন পর একটু তেলে ভাজা এই মুড়ি চপ দিয়ে খেয়ে ফেলেছি, একটা দুটো খেলে আমার কিছু হয় না, 4-5টা আমি খেয়ে ফেলেছি, আর যাই কোথায়, এই হচ্ছে তাড়াতাড়ি ব্যবস্থা করুন অমুক তমুক। এইখানে খুব বাস্তব সমস্যা আমাদের এখানে আছে, আইনত আমাদের ব্যবস্থা করা উচিত নীতিসম্মত। আবার পেশেন্টটা হাতছাড়া হয়ে যাবে ভয়ে আমরা করেও বসি, আমি বলবো নিজেকে ধরে থাকি, এরকম 2-4টে হাতছাড়া হবে, একটা সময় মানুষ বুঝবে সত্যটা কি। আপনার সঙ্গে অন্যের পার্থক্যটা না বোঝাতে পারলে একজন প্রকৃত হোমিওপ্যাথ চিকিৎসকের সঙ্গে অন্যদের যদি পার্থক্য আপনি ডেভেলপ করতে পারেন, মানুষটা আপনাকে বাছাই করবে কি করে। এই জন্য স্যাক্রিফাইস আমাদের করতে হবে ভাই। স্যাক্রিফাইস করতে গেলে তো সাহস দরকার। বর্তমান যুগে স্যাক্রিফাইস করা মানে কি রোজগার কমে যাওয়া, সাহসটা দরকার, সাহসী না করতে পারবেন। এইবার দেখুন, এই যে তাহলে পেশেন্টটা এইভাবে নিস্তার পাবে। এবার ধরুন আমি পেশেন্টকে একটা অ্যান্টিশরিক দিয়েছে, দেওয়ার পর তারপর দেখা যাচ্ছে কি তার ডায়রিয়া সেট আপ করেছে। এটা হতে পারে যে তার পূর্বে ছিল, জিজ্ঞেস করতে হবে এরকম ছিল কিনা, হয়েছিল কিরকম। ডায়রিয়া তো বয়সে হতেই পারে, খাওয়ার গোলমালে হয়, অমুক হতে পারে। এখানে পেশেন্ট কি বলছে, পেশেন্ট বলছে যে আমি চপ খেয়েছিলাম, তার মানে ফ্যাট অ্যাক্টিভেশন হয়েছে, তেল জাতীয় তাহলে ফ্যাটটা এখানে এক্সাইটিং কজ, পেশেন্ট রিলিফ হচ্ছে, পেশেন্ট রিলিফ হচ্ছে। পেশেন্টটা যদি রিলিফ হয়, ইট ইজ শরিক স্টেট, ডেফিনেটলি শরিক স্টেট। তাহলে আপনি যেটা
দিস ইজ কল এলিমিনেটিং প্রসেস অফ দ্য সিস্টেম। যেই চ্যালেঞ্জ পড়ুন দেখতে পাবেন, এবং যেই চ্যালেঞ্জ স্বীকার করছেন দেখুন কত মহান এরা, কত মহৎ এরা, কত বড় মনের মানুষ এরা। যে বলছেন যে আমি প্রথম দিনে থেকে এই এলিমিনেটিং প্রসেস গুলো আমি বুঝতে পারি, আমি এগুলোকে কমিয়ে দিয়ে পেশেন্টের সর্বনাশ করেছি, ভুল করেছি, ওপেনলি স্বীকার করছেন তার বইয়ের মধ্যে। আর আমরা তো ভুল করি না রে ভাই। কেউ যদি ভুল ধরিয়ে দেয় আপনাকে আচ্ছা করে গালাগালি দেখেছে, হ্যাঁ ভুল ধরাবার মাস্টার এসছে, তুমি পণ্ডিত ভাবছো নিজেকে। এই যে ইগো, ইগো কিন্তু আপনাকে সত্য থেকে দূরে সরিয়ে দেবে, আপনাকে সত্যকে ধরে রাখতে সাহায্য করবে, এবং এই আপনাকে যত বাজে কাজ করতে, নীতিহীন কাজ করতে প্রেরণা দেবে। এবার ভাবুন কোনটা নেবেন, ওটা তো আপনাদের বিচারের বিষয়। তাহলে ব্যাপার হচ্ছে কি যে এই যে ফ্যাক্টর গুলো, তাহলে ডায়রিয়া হলেই তাকে ওষুধ দিয়ে বন্ধ করে দিতে হবে এরকম ব্যাপারটা নয় কিন্তু। এবার ডায়রিয়াটা বুঝতে হবে কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, কি ওষুধ দিয়েছেন, বা সে তার লাইফস্টাইলে কি গন্ডগোল করেছে, সে চপটা একটু বেশি খেয়ে, এটাও তো একটা ওভারডোজিং হচ্ছে। তার এক্সাইটিং কজ, এক দুটো চপে কিছু এক্সাইট করতে পারে না, চারটে গেলে হয়। তাহলে এই যে এক্সাইটিং কজ যেটা হচ্ছে, এই এক্সাইটিং কজ, আরেকটা কথা বলে, চারটে চপ খেয়ে যার এক্সাইটিং কজ হয়, যার এক কামড় খেলে পরে ডায়রিয়া শুরু হয়ে যায়, দুটোর মধ্যে ইন্টেন্সিটির অনেক পার্থক্য। এইগুলো কিছু কনসিডার করতে হবে। ড্রাগের যখন আপনি শুধুমাত্র এই নাম্বার দেখে, ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড এই নাম্বার দেখে না, নাম্বারের পাশাপাশি এই নাম্বারটা হচ্ছে একটা সংখ্যা, কতজন প্রভারের মধ্যে পাওয়া গেছে, কতটা রিপ্রুভিং হয়েছে, ক্লিনিক্যালি কতটা এস্টাবলিশ হয়েছে। ফলে এইটা কিন্তু কোয়ালিটিকে বোঝায় না খুব একটা, কিন্তু কোয়ালিটি বুঝতে গেলে র্যাঙ্ককে বুঝতে হবে। র্যাঙ্ক হচ্ছে কিন্তু এটা হচ্ছে আপনার রেপোর্টারি স্টাডি করার সময় মেটেরিয়াল স্টাডি করতে হবে। মেটেরিয়াল স্টাডি বিশেষ করে কেন্ট, কেন্ট এই জায়গাগুলো হাইলাইটস করেছে। এবং আপনাকে কি করতে হবে, সব তো কেন্টে পাবেন না, আপনি রুগীর থেকে শিখবেন। রুগী আপনাকে বলে দেবে, ডাক্তারবাবু আমার ওই কি বলবো, ছেলেরা খাচ্ছিল, বলো মা একটু খাও, লোক সামলাতে পারে না, এক কামড় খেয়েছে তাতেই আমার এই শুরু হয়ে গেছে। তাহলে এক কামড় খেয়ে যার হয় তার তো সেন্সিটিভিটি অনেক বেশি, অনেক বেশি তার শিখছে। যার চারটে খেয়ে হয়, যার পাঁচটা খেয়ে হয় সেটা শিখ, যার 10টা খেয়ে হয় সেটা শিখ নয়, সেটা হচ্ছে বিষক্রিয়াই বলতে পারেন। এগুলো বুঝতে হবে তো। ফলে আপনারা এই ডায়রিয়া হলেই ওষুধ দেওয়ার জন্য নাচানাচি করবে না। যদি বুঝতে পারেন যে ওটা এলিমিনেটিং প্রসেস হচ্ছে, বা আপনার ওভারডোজিং এর ফলে এই ঘটনাটা ঘটেছে, এরকম ঘটনা যদি ঘটে থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে ওয়েট করতে হবে, খাদ্যের অভ্যাসটা বা খাদ্যাভ্যাসটা তাকে পরিবর্তন করে দিতে হবে। খাদ্যাভ্যাসটা পরিবর্তন করে দিলে আস্তে আস্তে চলে যাবে। এখানে কোনো কম্প্রোমাইজ। সে অফিসে কথা বলবে না, অফিস ছুটি নেই, বললি বলে দেবেন, রুগী থাকবে না, চলে যাক, যাক 10 বছর পরে ফিরে আসবে, 15 বছর পর ফিরে আসবে, আসবে, আপনাকে বেশি ভিজিট দিয়ে আসতে হবে। আর সত্য কখনো, সত্য আপনাকে প্রথম জীবনে নিরাশ করবে, হতাশ করবে, পরবর্তী জীবনে আপনার সত্য আপনাকে দাঁড় করিয়ে দেবে। এবং এগুলো আমার করে দেখা, আমাদের ডক্টর পিসি দাস আমার গুরু, তিনি বারবার এই কথাগুলো বলতেন। তখন এগুলো বোঝার মতন বুদ্ধিও ছিল না, উপলব্ধিও ছিল না, কিন্তু আগে প্রায় 40 বছর আমার প্র্যাকটিস হয়ে গেল। আজ দেখতে পাচ্ছি স্যার ঠিকই বলেছিলেন, এতটুকু ভুল বলেন না। বহু লোকের কাছে অপমানিত হয়েছে অ্যাগ্রাভেশনের জন্য, বা তাদের পছন্দ মতো চিকিৎসা করতে পারিনি বলে। সেই সব পেশেন্ট পরে এসে জহুরুল করে ঢুকছে আমার কাছে, ঢুকতে বাধ্য হচ্ছে, 15 বছর 20 বছর পরে ঢুকতে বাধ্য হচ্ছে। ঢুকবে, আমি জানি তো, যদি বেঁচে থাকি তারা আসবে। আরে আপনার কাছে না আসুক, আপনার বন্ধুর কাছে আসবে। আপনি নিজে ব্যক্তিগত ভাবনা করছেন কেন? আপনার পাশাপাশি যে বন্ধুটি আছে, যে হোমিওপ্যাথিটা নিয়ম মেনে করে, সেও তো হোমিওপ্যাথির একজন সেবক। আপনার কাছে না আসলে তার কাছে যাবে, কারণ আপনার সঙ্গে তার আসতে লজ্জা করছে, যাক, এতে আপনার লোকসান কিছু হবে না। আবার তার কাছে যাবে না এমন লোক আছে, সে তার কাছ থেকে মনে আঘাত পেয়েছে তার এই ইয়ের জন্য, সে আবার তখন আপনার কাছে চলে আসবে, হিসেব বরাবর। ফলে আপনারা এই হ্যানিম্যানের এই জায়গাটা বারবার পড়ুন, হ্যানিম্যান কি বলছেন। আর আমি ওই যে বললাম ইয়েগুলো, অ্যাফোরিজম গুলো যেটা বললাম 275 ওই আগে আগে পরে একটু পড়ুন, দয়া করে একটু পড়ুন। পড়লে পরে কিন্তু আপনাদের কিন্তু এই মাত্রা সম্পর্কে একটা
ধারণা আসবে এবং প্রথম প্রথম ভয়ও লাগতে পারে যে ভুল করছি কিনা। ভুল করুন না, ভুল না করলে শিখবেন কি করে। আর হোমিওপ্যাথির মাত্রা তো নির্দিষ্ট রোগীর জন্য কার কতটা হবে এ তো বলা বড় মুশকিল। এটা আপনাকে করে করে শিখতে হবে, যত করবেন তত শিখবেন। একটা জায়গায় লোকসান হবে না, সেটা হচ্ছে যদি তার টাচিংটা যেটা, টাচিংটা তো আমি এখন অনেক ক্ষেত্রে কি করছি, ওই টুথপিক দিয়ে ডুবিয়ে বলছি টুথপিকের ডগাটা ঠিকই দিতে বলছি। বেশি দেবো কেন, মিনিমাম নার্ভ এন্ডিংসের কথা তো হ্যানিম্যান বলেছেন। আবার হ্যানিম্যান আবার এই জায়গাটাও একটা বলেছে, যেটা হচ্ছে লেসার রাইটিং একটা জায়গায় বলছেন, এক্সাক্ট ল্যাঙ্গুয়েজটা আমার মনে নেই। ওখানে তিনি বলছেন যে ডিজিজ পার্ট এত সেন্সিটিভ থাকে, সে মিনিমাম ডোজটাকে সে কিন্তু মিনিমাম ডোজ সে এক্সাইটেড হয়ে যায়, তার মানে সেটাকে সে গ্রহণ করতে বাধ্য হয়। এই যে হ্যানিম্যানের বক্তব্য, এই বক্তব্যটা কিন্তু এই মিনিমাম ডোজের সঙ্গে সম্পর্কযুক্ত। ফলে মিনিমাম এই মিনিমামটা কিন্তু আপনাকে করা শিখতে হবে, পরীক্ষা করে দেখতে হবে আপনাকে, কেউ আপনাকে শেখাতে পারবে না। আপনি নিজে নিজে সাহস করে করুন, অল্প অল্প করে করুন, আগে শুরু করুন আপনার পরিবারের মধ্যে, করে আগে নিশ্চিত হবে। তারপরে হচ্ছে যেসব পেশেন্ট আপনার খুব ভালো সম্পর্ক, তাদের শুরু করুন। এইভাবে করতে করতে আপনার কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে। লাভটা কি, যত মিনিমাম দেবেন আপনার সিলেক্টেড মেডিসিন তত দ্রুত কাজ করবে এবং অ্যাগ্রাভেশনও আস্তে আস্তে আপনার চলে যাবে। এগুলো আমাদের দেখা। আমাদের এখন অ্যাগ্রাভেশন খুব রেয়ার হয় এবং হলেও সেটা খুব মারাত্মক কিছু হয় না, খুব সামান্যর উপর দিয়ে বেরিয়ে যায়। এগুলো আমাদের দেখা। সেই জন্য বলছি আপনারা চেষ্টা করুন। আজকে আমি এইটুকুই আলোচনা করলাম। এটা নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে পরে আর প্রশ্ন করবেন, আমি যথাযথ চেষ্টা করব উত্তর দেওয়ার। জায়গাটা আজকে খুব কঠিন জায়গা রে ভাই, ভীষণ কঠিন জায়গা। কতটা বোঝাতে পেরেছি আমি জানি না, কারণ আমার তো বিদ্যে বুদ্ধি আমি জানি কতটা। তবু আমি আমার আন্তরিকভাবে প্রাণপণে আমি চেষ্টা করেছি আপনাদের বোঝাবার জন্য, এবং সকলকে অনুরোধ করেছি আপনারা এই জায়গাটা আবার পড়ুন, অন্তত 12-10 পড়ুন। পড়লে পরে আস্তে আস্তে আপনাদের মনে কিন্তু জিনিসটা ধরতে পারবেন কি চলছে আর কি করা উচিত, এটা আপনারা বুঝতে পারবেন। আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বলবো না, শুধু হ্যানিম্যানের জায়গাটা দেখুন। এইবার হচ্ছে কি হ্যানিম্যানের জায়গাটা পরীক্ষা করুন, পরীক্ষা করে ফল পেলে রাখবেন, নাহলে ছুঁড়ে ফেলে দেবেন। ব্যক্তি কখনোই বড় হতে পারে না। দেখুন আমরা করে দেখেছি, রেজাল্ট পেয়েছি, এই হ্যানিম্যানটা আঁকড়ে ধরেছি। হ্যানিম্যানের মতো গবেষক, এত বড় চিন্তাবিদ কোথায়, আমরা কোথায়, তার নখের যোগ্য নয়। সকলকে ধন্যবাদ জানিয়ে আপাতত বক্তব্য শেষ করলাম। একদম নতুনদের কাছে হয়তো একটু কঠিন লাগবে আমি বুঝতে পারছি, কারণ আজকের সাবজেক্টটা খুব কঠিন সাবজেক্ট। তবুও যতটা সম্ভব আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, আর প্রশ্ন থাকলে প্রশ্ন করুন, আমি যতটা সাধ্য দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ স্যারকে, অসাধারণ আলোচনা শুনলাম স্যারের কাছ থেকে। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন রঘুনাথ ঘোষ স্যার। অনেকদিন পর স্যারের সাথে সাক্ষাৎ। স্যার, আপনি আনমিউট হন, যে আমাদেরকে আজকের আলোচনার বিষয়ে কিছু বলুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার স্যার। হচ্ছে, ভালোই হচ্ছে। ঠিক আছে, বলার আর কিছু নেই, এইভাবেই চলো। আর যেগুলো বলছি আমরা আমাদের যেন জীবনে উপলব্ধি করতে পারি এবং সেইটাকে কাজে লাগাতে পারি। আর হ্যানিম্যান নানান জায়গায় নানান ভাবে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অ্যাকচুয়ালি সেই সাপ্রেশনটাকেই তুলে ধরেছেন। এই যে সলিড সিমটমস গুলো সাপ্রেস হলে তার কি অবস্থাটা হয় সেটা আমরা অনেকেই দেখি, আবার অনেকে ঘটনাটা ঘটে কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের জ্ঞানের দৈন্যতার কারণে। তাই সেই দৈন্যতা কাটিয়ে ওঠার জন্য এই
কিভাবে আলোচনাগুলো চলুক, সবাই এগিয়ে আসুক, সবারই উপকার হবে এটা বলে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। স্যার স্যারের ভয়েস কেমন? স্যার আপনার মনে হয় হেডফোনে কিছু সমস্যা হচ্ছে। হ্যাঁ তাই হ্যাঁ গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। আজকের আলোচনার বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করুন। কোনো জায়গা যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে আপনারা স্যারের কাছে জেনে নিন। কোনো প্রশ্ন আছে কি? সব কারো কাছে যদি প্রশ্ন থাকে করুন। কারো কোনো প্রশ্ন? স্যার একটা কথা যে বলছিলাম, আজকে দেখছিলাম আমি, আমার একটা পুরনো একটা বই ছিল, বাংলা ট্রান্সলেট করাই ছিল ওই ক্রনিক ডিজিজের। তো আজকে মিলিয়ে দেখছিলাম কিন্তু বইটা ভালোই, একদম ভালো লাগছিল, তাই আমি এটা বলার প্রয়োজন মনে করি। ওটা কার লেখা? সৈকত রঞ্জন সাহা, আমি দেখলাম বইটা ক্রনিক ডিজিজ নিয়ে লিখেছেন, উনিও হোমিওপ্যাথিতে এমডি করেছেন। লেখাটা কিন্তু ভালো। তো পাশাপাশি যদি দুটো বই, মানে ক্রনিক ডিজিজ যা ইংরেজিগুলো খুব কঠিন, তো বোঝাও মুশকিল অনেক জায়গায়। তবে অনুবাদটা খুব সুন্দর, আমি খারাপ লাগলো না, ভালো লাগলো, আমার দিক থেকে ভালো লেগেছে। তো যদি কারো অসুবিধা হয়, আচ্ছা, প্রশ্ন থাকলে আপনারা করুন। এমডি শাহিন মোল্লা। শাহিন, আপনি ভিডিওটা বন্ধ করুন। আচ্ছা, প্রশ্ন তো স্যার দেখতে পাচ্ছি না। প্রশ্ন, বইটির নাম হচ্ছে ক্রনিক ডিজিজ, ডক্টর সৈকত রঞ্জন সাহা। আমি গ্রুপে ছবি দিয়ে দেবো। প্রশ্ন না থাকলে আমাদের বন্ধ করে দিতে হবে। তো আজকে এত কঠিন জিনিসটা সত্যি সত্যি বোঝাতে পেরেছি না আমি কিছুই বোঝাতে পারি না, সেটি দেখো ভয় লাগছে আমার। যখন প্রশ্ন নেই তার মানে বোঝাতে পেরেছেন স্যার। কি জানি কি করেছি। আচ্ছা, যদি প্রশ্ন না থাকে তাহলে আমরা আলোচনা এখানে শেষ করব। আচ্ছা, লেখকের নাম ডক্টর সৈকত রঞ্জন সাহা, ক্রনিক ডিজিজ বাংলায় এটা, পাবলিকেশন, পাশাপাশি ইংরেজি রাখতে হবে। পাবলিকেশনটা বলে দাও। পাবলিকেশন হচ্ছে মেডিকেল বুক সাপ্লাই। ও, তো অনুবাদটা খুব খারাপ না, ভালো অনুবাদটা লাগলো। ঠিক আছে স্যার, তাহলে প্রশ্ন তো দেখতে পাচ্ছি না। ঠিক তাহলে আছে। আমাদের মাঝে আজকে পার্থপ্রদীপ চৌধুরী স্যার নেই। আর কাউকে দেখছি না। অনিন্দ্য সুন্দর, আপনি কিছু বলুন। ডক্টর অনিন্দ্য সুন্দর। আচ্ছা, তাহলে কি শেষ করছি? হ্যাঁ, শেষ করে দাও।